তার ঠিক দ্বিগুণই হলো গিয়ে রম্বসের ক্ষেত্রফল। যদি তাই হয় তাহলে বলো এই ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা একটু বের করে চিন্তা করে দেখি যে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা কত হতে পারে। এই ত্রিভুজের ক্ষেত্রফলটা কত? এই যে কর্ণ যেটা আছে না, পুরো রম্বসের কর্ণটা, সেইটা ভূমি, এই ত্রিভুজে ভূমি হিসেবে কাজ করছে, অর্থাৎ D1। আর এই যে উচ্চতা যে পার্টটা আছে, তোমরা সকলেই জানো নিশ্চয়ই যে সমকোণী, এই যে রম্বসের ক্ষেত্রে যে রম্বস আছে, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। একদম এইটা তাহলে 90 ডিগ্রি হবেই হবে, একদম 100% শিওর এটা 90 ডিগ্রি হবে। যদি তাই হয়, তুমি কি বুঝতে পারছো যে আমার হাতে যে ত্রিভুজটা আছে সেই ত্রিভুজের ভূমি এটা এবং উচ্চতা এটা, যাকে আমি ভূমি বলছি সেটা আসলে এই রম্বসের কর্ণও বটে। আচ্ছা, আমি জানতে পারলাম যে তোমাদের নাকি সাউন্ডের সমস্যা হয়েছিল, তো আমি এই পার্টটা আবার একটু রিপিট করছি, ওকে? ব্যাপারটা কি ছিল? রম্বস, আমাদের কাছে আমরা সকলেই জানি যে রম্বসের ক্ষেত্রফলটা হলো গিয়ে হাফ গুণন কর্ণদ্বয়ের গুণফল, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। এখন আমাদের সমস্যাটা কি হয়, আমরা ঠিক শিওর না যে কেন এটা হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। আমি সেটা একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। জিনিসটা এমন যে আমার কর্ণদ্বয় দেখো, এই পুরো রম্বস যেটা আছে না, পুরো রম্বস, পুরো রম্বসের ক্ষেত্রফল মানে কি? মানে হলো গিয়ে আমার কাছে এই যে এরকম যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজের ক্ষেত্রফলের দ্বিগুণ। তাহলে আমি যদি এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারি, পুরো রম্বসের ক্ষেত্রফলই বের করা সম্ভব। এখন খেয়াল করো, আমার কাছে যে ত্রিভুজটা আছে তার যে ভূমিটা, এটা হলো গিয়ে ধরো সেই ত্রিভুজের ভূমি, আর এইটা সেই ত্রিভুজের উচ্চতা। খেয়াল করো, এই যে ভূমি সেটা হলো গিয়ে একটা কর্ণ, আর উচ্চতা যেটা সেটা হলো গিয়া অপর কর্ণের অর্ধেক, অপর কর্ণের অর্ধেক। দেখো এই যে এইটা হলো গিয়ে পুরো কর্ণ। আমি কি বলেছি, রম্বসের কর্ণদ্বয় সমকোণে সমদ্বিখণ্ডিত হয়। তাহলে এই যে এই বিন্দুতে ছেদ করেছে, পুরো কর্ণ যেটা ছিল তার অর্ধেক তাহলে এই পার্টে আছে, অর্ধেক এই পার্টে আছে। আর সমকোণে যেহেতু ছেদ করেছে, এইটা যে লম্ব হবে তাতে কোনো সন্দেহ নেই। যেহেতু তুমি জেনে গেছো যে এটা লম্ব হবে, তুমি সাথে সাথে বলতে পারবে এখন যে আমার ত্রিভুজটা এটা তো D1, এটা ধরো D2 ছিল, পুরো কর্ণটা D2, তার অর্ধেক অর্থাৎ এটা হাফ D2। তাহলে পুরো যে রম্বসের ক্ষেত্রফল সেটা কতটুকু হচ্ছে? শুধু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে কি হাফ ইন্টু ভূমি D1 ইন্টু উচ্চতা হাফ D2। এই তো ইকুয়াল টু কি পাচ্ছ, 1/4 D1 D2। এখন যেহেতু পুরো রম্বসের ক্ষেত্রফল মানে এই ত্রিভুজের ক্ষেত্রফলের দ্বিগুণ, যেহেতু তাই, তাহলে পুরোটার ক্ষেত্রফল হবে 1/4 ইন্টু 2 ইন্টু D1 D2, অর্থাৎ হাফ D1 D2, কর্ণদ্বয়ের গুণফলের আবার অর্ধেক। এভাবে তুমি বের করে নিয়ে আসতে পারো যে হাফ D1 D2। এজন্যই আমরা বলতে থাকি যে রম্বসের যে ক্ষেত্রফল সেটা হলো গিয়ে হাফ গুণন রম্বসের যে কর্ণ দুইটা আছে এদের ক্ষেত্রফল, কর্ণদ্বয়ের গুণফল। আচ্ছা, এখন তোমরা কে কোনখান থেকে লাইভ ক্লাসটা করছো আমি একটু দেখে নেই। আচ্ছা, ইকরামুল আছে আমাদের সাথে, শান্ত আছে, তানজিব আছে, তানজিম কবির আছে, মাহাদ, আচ্ছা মহিদ হাসান শান্ত আছে। শান্ত নামটা অনেক কমন দেখছি। ক্যামব্রিয়ান স্কুল থেকে আছে শিহাব। ওকে, ধন্যবাদ, তোমরা যতজনই আছো সকলকে ধন্যবাদ। এখন তোমরা যারা আছো অথবা গত লাইভ ক্লাসে অনেকে হয়তো করোনি, এই যে লাইভ ক্লাস গুলো আছে এই লাইভ ক্লাস গুলো হারিয়ে যায় না আসলে, এগুলো তুমি ঠিকই খুঁজে পেতে পারো সুন্দরভাবে যদি আমাদের ওয়েবসাইটে যাও। আমি সেটা একটু দেখিয়ে দিচ্ছি, দেখো তুমি চাইলেই যদি প্রথমে যাও, দেখো এটা হলো গিয়ে আমাদের ওয়েবসাইট। এই যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটের সেকশন গুলার দিকে একটু খেয়াল করো। প্রথমেই ধরো তুমি এসএসসি স্টুডেন্ট, তাহলে তুমি এসএসসি তে যাবা। এখন তুমি কোন বিষয় সম্পর্কে জানতে চাও, ধরো তুমি গণিত সম্পর্কে জানতে চাও, তাহলে গণিতে যাবা। এন্ড যখন গণিতে গেলা, দেখো এখানে একাডেমিক ভিডিও আছে, চ্যাপ্টার ওয়াইজ আমাদের বিভিন্ন টপিক টপিক ভেঙে ভেঙে একাডেমিক ভিডিও গুলা করা হয়। আরো ধরো নিচে যাও, এই পাশে বিভিন্ন চ্যাপ্টার বিষয়ক তোমার একাডেমিক ভিডিও পাবা। তুমি লাইভ ক্লাসে যেতে পারো, আগের যে লাইভ ক্লাস গুলো নেওয়া হয়েছে এখানে ক্লিক করলেই তুমি আগের লাইভ ক্লাস গুলো পেয়ে যাবা।
শুধু এগুলাই না, তুমি সাথে সাথে এই যে এখানে কুইজ দিতে পারো। তুমি যে চ্যাপ্টার সম্পর্কে জেনেছো এই মাত্র, তুমি সেই চ্যাপ্টারেই ধরো আবার ক্লিক করলা, এই যে ডান পাশে যেটা আছে সেগুলো হলো গিয়ে কুইজ। এইখানে তুমি টেস্ট নিতে পারো, তুমি নিজেকে যাচাই করতে পারবা। এগুলো তো ধরো আছেই, তুমি আরো অনেকগুলো সেকশন আছে, ধরো একদম শুরুতেই আমরা যে মূল সেকশন আছে সেগুলাতে যেতে পারি। আচ্ছা, এখন ধরো আমরা যদি এই পাশে কিছু সেকশন দেখি। আচ্ছা, একদম শুরুতেই লোগোতে ক্লিক করলে কি হবে, পুরো 10 মিনিট স্কুলের যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটা চলে আসবে। এবং চলে আসার পরই তুমি যা করতে পারবা, দেখো এখানে ভিডিও লাইব্রেরি আছে। তুমি এই ভিডিও লাইব্রেরিতে যদি যাও, দেখো প্রচুর ভিডিও, বিভিন্ন বিষয় ভিডিও, তোমার জানা অজানা নানা জিনিস, তোমার যে সাবজেক্ট ওয়াইজ ভিডিও শুধু তাই না, তোমার অন্য লেভেলের কিছু ভিডিও তুমি দেখতে পাবা, তোমার জীবনের সাথে সম্পৃক্ত ভিডিও গুলোও পাবা। এই ভিডিও গুলো আছে। তারপরে ধরো এই ধরনের ভিডিও গুলো যেমন আছে, তুমি যদি আবার আগের জায়গায় যাও, তুমি আরো কিছু জিনিস পাবা। ধরো বিশ্ববিদ্যালয়ের কোর্স সমূহ, তোমাদের বড় ভাইয়ারা আছে, অনেকেই আছে দেখা যায় যে তারা বিশ্ববিদ্যালয়ের কোর্স গুলা করতেছে, সেটার জন্য এটা কাজে দিবে। তো এরকম অনেকগুলা সেকশন আছে, সবগুলা সেকশনে তোমরা যাচাই করে দেখতে পারো। এন্ড আমি নিশ্চিতভাবে বলতে পারছি শেখার মতো অনেক সুযোগ তুমি জাস্ট এই ওয়েবসাইট থেকে পেয়ে যাবে। আচ্ছা, আমরা যে লাইভ ক্লাসে ছিলাম সেই ক্লাসে আবার ফিরে আসি। আমরা যেটা করলাম কি, কর্ণগুলা দেখিয়েছি। ওকে, আমরা এখন রম্বস নিয়ে কিছু কাজ করব। রম্বস বিষয়ে একটা গাণিতিক সমস্যা আসলে সলভ করে ফেলি। তোমরা এই গাণিতিক সমস্যা সলভ করার আগে একটু চিন্তা করতে থাকো তো, রম্বসের ক্ষেত্রফলটা যেন কি, হাফ গুণন কর্ণদ্বয়ের গুণফল, রাইট? এই আইডিয়াটা তোমাদের লাগবে। আমাদের এই সমস্যাটার ক্ষেত্রেও এই আইডিয়াটা লাগবে। সমস্যাটা এমন যে তোমার রম্বসের পরিসীমা দেয়া আছে, বলা আছে যে পরিসীমা 180 সেন্টিমিটার, 180 সেন্টিমিটার। আচ্ছা, রম্বসের যে চারটা বাহু আছে প্রত্যেকটা বাহু সমান, তাই না? পরিসীমা মানে চারটা বাহুর যোগফল। তাহলে দেখো, এভাবে গেছে, এভাবে গেছে, এভাবে গেছে, ধরো এটা হলো গিয়ে আমার হাতের রম্বসটা। চারটা বাহুর যোগফল হলো গিয়ে 180 সেন্টিমিটার, প্রত্যেকটা বাহু সমান। তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কি 180/4 না, অর্থাৎ 45 সেন্টিমিটার। এই বাহুটা 45, এই বাহু 45, সবগুলা বাহুই 45 সেন্টিমিটার করে করে। এই তথ্যটা দেয়া আছে। আরেকটা তথ্য দেয়া আছে কি, তোমার ধরো ক্ষুদ্রতম যে কর্ণটা সেটার মান 54 সেন্টিমিটার। দেখো দুইটা কর্ণ আছে, এটা হলো গিয়ে ছোট কর্ণ আর একটা আছে বড় কর্ণ। ক্ষুদ্রতম যে কর্ণটা সেটার মান দেয়া আছে 54 সেন্টিমিটার। তোমার প্রশ্ন হলো গিয়ে ক্ষেত্রফলটা কত, পুরো এরিয়াটা কত ক্ষেত্রফল, আর অপর কর্ণ যেটা আছে সেটার দৈর্ঘ্য কত, অপর কর্ণ ইকুয়াল টু হোয়াট। এখন যদি তা জানতে চাই, দেখো কিভাবে করতে পারি। আমার কাছে একটা কর্ণের মান জানা আছে, এটা হলো গিয়ে 54, একটা কর্ণের মান অলরেডি জানি। আমি যদি আরেকটা কর্ণের মান জানতে পারি, তাহলে তো পুরো রম্বসের ক্ষেত্রফলই বের করতে পারি। কারণ রম্বসের ক্ষেত্রফল মানে কি, হাফ গুণন একটা কর্ণ বা কর্ণ 1 d1 বলা যেতে পারে, আর একটা কর্ণ কর্ণ 2। আমার তাহলে আরেকটা কর্ণের মান জানাটা জরুরি। আরেকটা কর্ণ কোন দিক দিয়ে যাবে বলতো? ঠিক এই যে এইভাবে ছেদ করে যাবে না, আরেকটা কর্ণ এইভাবে ছেদ করে যাবে। এন্ড এই জায়গায় 90 ডিগ্রি কোণ তৈরি করে যাবে, কারণ রম্বসের কর্ণদ্বয় পরস্পর সমকোণে সমদ্বিখণ্ডিত হয়, সমান কোণে সমদ্বিখণ্ডিত হয়েছে। তো এটা হলো গিয়ে 90 ডিগ্রি, তুমি বুঝতে পারছো? এখন এটা যদি 90 ডিগ্রি হয়, তুমি যদি নাম দাও এ বি সি ডি, এটা ও ত্রিভুজ, এ ও বি সমকোণী ত্রিভুজের দিকে তাকাও তো। এটা একটা সমকোণী ত্রিভুজ, তার ভেতরে তুমি জানো যে এই বাহুটার মান কত, এই পুরোটার মান যদি 54 হয়, এটা তো অর্ধেক তার, এটার মান হবে 27। তাহলে তুমি কি এইটার মান বের করে ফেলতে পারবা না? যদি পিথাগোরাসের উপপাদ্যটা ব্যবহার করো, সাথে সাথে তুমি যে এই বিয়োটা আছে সেটার মান বের করে ফেলতে পারবা। এন্ড সেটা দিয়ে কি লাভ হবে, এই যে অপর কর্ণটা আছে না, এই বিয়োটা অপর পুরো কর্ণের অর্ধেক। তাহলে এইটা বের করতে পারলে তাকে 2 দিয়ে গুণ করলেই তো পুরো কর্ণটা বের হয়ে যাচ্ছে। তাহলে দেখো আসলে বিয়োটা বের করি। ত্রিভুজ এ ও বি এ আমরা জানি কি, এখানে অতিভুজ হলো গিয়ে এটা,
অতিভুজ স্কয়ার অর্থাৎ 45 স্কয়ার সমান, এটা ধরো বিও, বিও এর মানটা আমরা জানি না, বিও স্কয়ার প্লাস এই যে আরেকটা যে বাহুটা আছে সেটা হলো গিয়ে 27 স্কয়ার। আমার যেটা মান জানা লাগবে সেটা হলো গিয়ে বিও, বিও ইকুয়াল টু আমরা রুট করে দিব 45 স্কয়ার মাইনাস 27 স্কয়ার। যখন করে দিয়েছো দেখবা যে বিও এর মানটা এসেছে 36। বিও যখন 36, তাহলে অপর কর্ণটা কত, মানে পুরো যে কর্ণটা সেটা কত হচ্ছে? তুমি তো জানো যে এই বিওটা হলো গিয়ে পুরো কর্ণের হাফ, তাহলে পুরো কর্ণটা হবে কি অপর কর্ণ বা বিডি ইকুয়াল টু 36 গুণন 2, অর্থাৎ 72 সেন্টিমিটার। এখানে সেন্টিমিটার দিতে হবে, 36 গুণন 2 সেন্টিমিটার অর্থাৎ 72 সেন্টিমিটার। এইভাবে দেখো অপর কর্ণ তুমি বের করে ফেলতে পারলা। এন্ড তোমরা নিজেরাই এখন কমেন্ট করে জানিয়ে দাও তো যে পুরো যে রম্বসটা আছে সেই রম্বসের ক্ষেত্রফলটা কত হবে। পুরো রম্বসের ক্ষেত্রফল, পুরো রম্বসের ক্ষেত্রফলের সূত্রটা যেন কি, হাফ গুণন কর্ণদ্বয়ের গুণফল। তোমরা সকলেই ক্যালকুলেটরে প্রেস করো এবং কমেন্ট করে জানিয়ে দাও যে আমাদের পুরো রম্বসের ক্ষেত্রফলটা কত হবে। আমি একটু দেখিয়ে দিতে থাকি। হাফ গুণন একটা কর্ণ আমি জানি 54, আরেকটা কর্ণ আমি কষ্ট করে বের করলাম 72, অর্থাৎ 27 ইন্টু 72। তুমি যদি ক্যালকুলেটর ইউজ করো তাহলে বুঝতে পারবা যে 27 ইন্টু 72 1944 বর্গ সেন্টিমিটার। আমি দেখি তো কার কার অ্যান্সার রাইট হয়েছে। 1944 বর্গ সেন্টিমিটার। আক্তার হোসেন রাইট জানিয়েছে, হ্যাঁ। আচ্ছা, অপরিচিতা ঈশিকা 1944 গত ক্লাসে করেছো। সাকিব জানিয়েছে, আক্তার হোসেন জানিয়েছে, লিহা জানিয়েছে, সাকিব জানিয়েছে। তোমাদের সকলের অ্যান্সার রাইট হচ্ছে। ওকে, নাইস। শাফাত মুন জানিয়েছে 1944, আব্দুল লতিফ জানিয়েছে 1944। ওকে, ধন্যবাদ, তোমরা সকলেই বুঝতে পেরেছো, মনটা আশ্বস্ত হলো। আচ্ছা, এখন আমরা পরের স্টেপে চলে যাব। আমরা চতুর্ভুজ পুরোটা এখনো কভার করতে পারিনি। নেক্সট স্টেপ ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম নিয়ে যারা গত ক্লাসটা করেছো তারা অবশ্যই কিছু জিনিস স্মরণ করতে পারছো। ট্রাপিজিয়াম জিনিসটা কেমন জানো? আমি বলেছি যে চতুর্ভুজ অনেক রকম হতে পারে, একদম স্বাধীন হতে পারে, যার কোনো রেখা কোনো সাথে মিলবে না, সমান্তরাল হবে না, কিচ্ছু হবে না। এরকম রেখা, এরকম চতুর্ভুজ যেমন হতে পারে, ট্রাপিজিয়ামটা কি জাস্ট এক জোড়া বাহু সমান্তরাল হবে, বিপরীত বাহু এক জোড়া জাস্ট সমান্তরাল হবে, সেটাই ট্রাপিজিয়াম। যেমন ধরো এরকম গেছে, এরকম গেছে, এটাকে তুমি বলতে পারো যে একটা ট্রাপিজিয়াম। এখন এই যে ট্রাপিজিয়াম আছে, দেখো এই বাহু আর এই বাহু দুইটা সমান্তরাল। ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফলটা কিভাবে পাবা? ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফলটা খুব সহজে বের করা যায়। এটার ব্যাপারটা কি, হাফ গুণন, দেখো ট্রাপিজিয়ামের বৈশিষ্ট্যই হলো গিয়ে সমান্তরাল বাহু নিয়ে, অসমান্তরাল বাহু নিয়ে তেমন কোনো কাজ কারবার নাই। ক্ষেত্রফলের পার্টেও শুধুমাত্র সমান্তরাল পার্ট গুলা নিয়েই কাজ আছে। যদি বলো সমান্তরাল একটা বাহু এ সমান্তরাল আরেকটা বাহু বি, ব্যাপারটা কি হচ্ছে, হাফ গুণন এ প্লাস বি, অর্থাৎ সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, সমান্তরাল বাহুর যোগফল, যোগফল। এখন দেখো ট্রাপিজিয়ামটা এটার কি হয়েছে, দুটা যে সমান্তরাল বাহু আছে না, এদের মধ্যবর্তী দূরত্ব আছে। এই যে এটা হলো গিয়ে তাদের মধ্যবর্তী দূরত্ব, লম্ব দূরত্বের মতো অনেকটা। এই যে এই দূরত্বটা, এটাকে আমরা বলতে পারি যে হ্যাঁ এইচ। তাহলে এ প্লাস বি ইন্টু এইচ, এদের মধ্যবর্তী দূরত্বটাও আমাদের ক্ষেত্রফলের হিসাবে কাজে লাগে। এবং সেইটা কত, এইচ এর মানটা কত, এইচ এর মানটা হলো গিয়ে বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, সমান্তরাল যে বাহু আছে সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, এটার নাম দিতে পারি আমরা সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। এটাই হলো ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে তোমার কি কি লাগছে, যে কোনো একটা ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে সমান্তরাল বাহু দুইটার দৈর্ঘ্য জানা লাগে, আর এদের মধ্যের যে দূরত্বটা আছে এটা জানা লাগে। জাস্ট এই দুটো যদি জানো, যে কোনো ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল বের করা কোনো ব্যাপারই না। এখন তোমাদের এক ধরনের অন্যরকম একটা কোয়েশ্চেন চলে আসে বিভিন্ন সময়ে, আমরা সেই কোয়েশ্চেনটা সলভ করব। জিনিসটা এমন কি,
তোমাদেরকে দেয়া হবে কি, তোমার 4টা বাহুর দৈর্ঘ্য দেয়া আছে, 4টা বাহুর দৈর্ঘ্য দেয়া আছে, তাহলে এই 2টা বাহুর দৈর্ঘ্য দেয়া আছে। কিন্তু সমস্যাটা কি, এই যে উচ্চতার যেটা সেটা দেয়া নাই, সেটা তোমার বের করে নিয়ে আসতে হবে। তো ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল এরকম একটা প্রবলেম তোমাকে দেখাই। আইডিয়াটা, ট্রাপিজিয়ামটাকে তুমি এক ধাপে একটু সামান্তরিকের মতো বানিয়ে নিবা। ব্যাপারটা এমন, এটা হলো গিয়ে ধরো আমার ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়াম এভাবে গেছে, এইভাবে গেছে, ধরো এইটা ট্রাপিজিয়াম। এই বাহুটা 41 একক, এটা 61 একক, এটা 15 একক, এবং এটা হলো গিয়ে 25 একক। তোমাকে বলা হচ্ছে এই ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফলটা নির্ণয় করতে। ক্ষেত্রফল নির্ণয় করতে তোমার একটাই বাধা আছে, সেই বাধাটা হলো গিয়ে এদের উচ্চতাটা 41 61, এই যে 2টা বাহু আছে এদের মধ্যবর্তী দূরত্বটা জানা তোমার বাধা। এখন খেয়াল করো, তুমি এটা বের করে নিয়ে আসতে পারো একটা বিশেষ পদ্ধতিতে। দেখো তো এটা 41 না, এখানে যে কোণটা তৈরি করেছে তুমি সেই ঠিক সমান কোণ যদি নাও, এখানে ধরো ঠিক সমান কোণ নিয়েছো, যখন তুমি ঠিক সমান কোণ নিয়েছো এটা একটা সামান্তরিক হয়ে গেছে। এই যে এই পার্টটা ধরো এ বি, পুরোটা ধরো সিডি ছিল, তুমি ডিই এই পার্টটা আলাদা করে নিয়ে এসেছো। যখন কিনা তুমি ডি পার্টটা আলাদা করে নিয়ে এসেছো, এই পার্টটুকু এটা যদি 41 হয়, এটাও কি 41 না? ঠিক 41 হবে। এইটা 15, তো এটাও 15 হবে। আর দেখো বিসি পুরোটা মিলে হলো 61, বিই জাস্ট এইটুকু মিলে 41, তাহলে সিই এইটুকুর মান কত হবে? 61 থেকে 41 বাদ দিলে যা হয় সেটা হলো গিয়ে 20। এখন দেখো উচ্চতা বের করার মতো একদম পারফেক্ট একটা পদ্ধতি চলে এসেছে। তুমি যদি চাও ইজিলি, এই যে এইখানে ত্রিভুজ ডিইসি আছে, দেখো ত্রিভুজ সিইডি, এই ত্রিভুজটা আছে, এই ত্রিভুজে যদি তুমি চাও এইখানে উচ্চতাটা বের করে নিয়ে আসতে পারবা, 3টা বাহু দেয়া আছে। তখন আমি এর আগের ক্লাসে দেখিয়েছি কিভাবে উচ্চতা বের করে আনা যায়। আবার একটু স্মরণ করিয়ে দিচ্ছি, আমরা ইউজ করি কি ক্ষেত্রফলের আইডিয়াটা। ত্রিভুজের ক্ষেত্রফলটা আমি 2 ভাবে দেখাতে পারি, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। ওই পদ্ধতিতে যদি দেখাই, হাফ গুণন ভূমি ধরো 20 ইন্টু উচ্চতা যেটা সেটা হলো গিয়ে এইচ, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। এটা সমান যেটা হবে, বাকি যে অংশটুকু রুট ওভার, আমরা পরিসীমা দিয়েও অর্ধ পরিসীমা দিয়েও এই ত্রিভুজ ডিইসি এর ক্ষেত্রফলটা বের করতে পারি। অর্ধ পরিসীমা কি, পরিসীমা হলো গিয়া 3টা বাহুর যোগফল, 3টা বাহুর যোগফল করে তাকেও 2 দিয়ে ভাগ করলাম, পেলাম কত? 30। তো 30 ইন্টু 30 থেকে একটা বাহু বিয়োগ কত হচ্ছে? 30 থেকে একটা বাহু, 30 থেকে 20 বাদ দিলে 10, 30 থেকে 25 বাদ দিলে 5, 30 থেকে 15 বাদ দিলে 15। এইখান থেকে তুমি যদি ক্যালকুলেট করো আর একটু আগাও, দেখবে যে এইচ এর মানটা হচ্ছে 15। যদি এইচ এর মানটা 15 হয়ে যায়, তুমি কি পেলা? এই যে পুরো ট্রাপিজিয়ামটা, তার উচ্চতাটা 2টা সমান্তরাল বাহুর যে মধ্যবর্তী দূরত্বটা সেটা তুমি বের করে ফেলেছো। আর সমান্তরাল 2টা বাহু যেটা আছে এদের যে দৈর্ঘ্যটা তুমি সেটাও বের করে ফেলেছো। সিম্পল। এখন কি, শুধুমাত্র সূত্রটা বসিয়ে দাও। হাফ, এখন ক্ষেত্রফল পুরো ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল সমান হাফ সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, অর্থাৎ 61 যোগ 41 সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল গুণন এদের মধ্যবর্তী দূরত্ব। মধ্যবর্তী দূরত্ব হলো গিয়ে 15। ব্যাস, তোমরা এখন সকলেই ক্যালকুলেটরে হিসেবটা করে আমাকে জানাও তো যে এটা কত হচ্ছে। আমি বুঝতে পারছি যে 51 গুণন 15 হচ্ছে, 51 গুণন 15 সমান কত হবে? 510 আর 255, অর্থাৎ 765 হচ্ছে। ওকে, মেন্টাল ক্যালকুলেশন করলাম, এখন দেখি। ওকে, সাখাওয়াত মুন জানিয়েছে 15, ওকে সাকিব জানিয়েছে 15, অপরিচিতা ইশিকা জানিয়েছে 15। ওকে, যারা যারা 15 জানিয়েছো তাদের সকলেরটাই রাইট অ্যান্সার। আচ্ছা, অপরিচিতা ইশিকা পুরোপুরি মূল ক্ষেত্রফলের যে অ্যান্সারটা আছে সেটা জানিয়ে দিতে পেরেছে, 765। ওকে, রাইট অ্যান্সার। সাকিব 765, রাইট অ্যান্সার। ওকে, যতজনই 765 পাচ্ছ, রাইট অ্যান্সার। আমি নিজেও আশ্বস্ত হয়ে নিলাম যেহেতু আমি ক্যালকুলেটর ইউজ করিনি। ওকে, তাহলে আমরা ট্রাপিজিয়াম সহ কভার করে ফেললাম।
আমার মনে হয় তোমাদের যে ত্রিভুজ আর চতুর্ভুজের যে ট্রিকি পার্ট গুলো আছে সবগুলো কাভার্ড হয়ে গেছে। এছাড়া এখন আমরা পরবর্তী ধাপে চলে যাব বৃত্ত আর ঘনবস্তু বিষয়ক যে ট্রিকি পার্ট গুলো আছে আমরা সেইগুলোতে চলে যাব। ওকে, রেডি? আশা করি সকলের রেডি। আমরা এখন শুরু করে দিব যেটা তা হলো গিয়ে বৃত্ত নিয়ে। বৃত্ত নিয়ে কেন যেন অনেকেরই অনেক কনফিউশন থাকে, অথচ বৃত্ত হলো গিয়ে সবচাইতে সহজ, অন্তত পরিমিতির ক্ষেত্রে। তোমাদের জ্যামিতির অন্যান্য উপপাদ্যের ক্ষেত্রে আমি বলছি না, পরিমিতির ক্ষেত্রে বৃত্ত সবচাইতে সহজ তুমি বলতে পারো। কেন? কারণ বাকি যেগুলো আছে না এগুলোতে অনেক সূত্র টুত্র আছে, অনেক হিসাব নিকাশ। পরিমিতিতে এই যে বৃত্তের যে অংশটাতে এটাতে খুব বেশি সূত্রও নাই, অনেক অল্প। দেখো যে কোনো একটা বৃত্তের কথা চিন্তা করো, সেখানে কি থাকবে? একটা কেন্দ্র থাকবে, তাই না? এই কেন্দ্র থেকে এটা যে তার পরিধি, এটাকে বলা হয়ে থাকে পরিধি। এই যে পরিধি পর্যন্ত যে দূরত্বটা, এটাকে আমরা বলে থাকি ব্যাসার্ধ আর। ব্যাসের অর্ধ আর। তাহলে পুরো ব্যাসটা কত হবে? পুরো ব্যাসটা হবে 2r। অর্থাৎ তুমি যদি বলো যে এবি এর মানটা হলো গিয়ে 2r। তোমরা নিশ্চয়ই পাই সম্পর্কে জানো। পাই এই সংখ্যাটা আসলে আবিষ্কৃত হয় ধাপে ধাপে, এবং এই যে এই সংখ্যাটা নিয়ে অনেক আগে থেকে চিন্তা করা হচ্ছে, একটা ভালো একটা সংখ্যা আমরা নিয়ে আসতে পেরেছি। সংখ্যাটা 3.14159। এরপরে ধাপে ধাপে অনেক দূর পর্যন্ত গেছে। এই সংখ্যাটা বলতে আসলে কি বোঝায়? এটা বলতে বোঝায় তোমার যে পুরো বৃত্তটা আছে না, পরিধিটা, এই পরিধিটা ব্যাসের চাইতে কত গুণ বড়। অবশ্যই বোঝা যাচ্ছে এই ব্যাসের চাইতে এই বৃত্তের পরিধিটা বেশ বড়, কিন্তু ঠিক কত গুণ বড়? ঠিক কত গুণ কি? 3.14159, এই টাইপের একটা সংখ্যা বড়। জিনিসটা অনেক সুন্দর, অনেক বিউটিফুল একটা জিনিস। চিন্তা করো, একদম পুরো পৃথিবীতে অণু পরমাণু আছে না, ধরো কেমিস্ট্রিতে হয়ে থাকে, তোমরা হয়তো দেখেছো। তো এটা নিউক্লিয়াস যেটা আছে, নিউক্লিয়াসের চারপাশে কি থাকে? ইলেকট্রন ঘুরে। ইলেকট্রন গুলো যেমন ভাবে ঘুরে থাকে, ওই ঘোরার পথটাতে যে ব্যাসার্ধটা, ব্যাস যেটা আছে, এই ব্যাসের চাইতে পরিধি যত গুণ বড়, পৃথিবী যে ঘুরছে সেই ক্ষেত্রে একই রকম গুণ বড়। সবগুলা বৃত্তে ঠিক একই সংখ্যা দিয়ে বড় হচ্ছে। এটাই অনেক বিউটিফুল একটা পার্ট, এজন্য পাইকে অনেকে অনেক বেশি পছন্দ করে থাকে। আর আমাদের যত রকম বৃত্তীয় যে পার্ট গুলো আছে, পাই অনেক হেল্পফুল, অনেক কাজে দিয়েছে আমাদের পাইটা। এখন আসো এই পাই নিয়ে আমরা আরো কিছু ধাপ আগাই, দেখাচ্ছি পরিধি তাহলে কতটুকু হচ্ছে। আমি দেখালাম কি এটা হলো গিয়ে ব্যাস, আর পুরো পরিধিটা তাহলে 2πr। কারণ পরিধি মানে কি? ব্যাসের কত গুণ। পাই বলতে ব্যাসের কত গুণ, ব্যাসের পাই গুণ হলেই তো পরিধি হয়ে যাচ্ছে। ব্যাস, এটা 2πr হলো গিয়ে আমাদের পরিধি। আর ক্ষেত্রফল, ক্ষেত্রফল হলো গিয়ে পাই আর স্কয়ার। এটা পুরো বৃত্তের ক্ষেত্রফল। ট্রিকি যে ব্যাপারটা হয় কি, মাঝে মাঝে তোমার পুরো বৃত্তের পরিধিটা জানতে চাওয়া হয় না, তোমাকে বলে যে জাস্ট এইটুকু পার্ট, এইটুকু পার্টের দৈর্ঘ্য কত। যখন তুমি এইভাবে নামকরণ করে দিবা যে ধরো এই পার্ট থেকে এত দূর পর্যন্ত, এই পার্টটুকুর দৈর্ঘ্য জাস্ট এতটুকু, আমার কিন্তু ক্ষেত্রফল না, জাস্ট এইটুকু দৈর্ঘ্যের মানটা কত তোমাকে এটা বলতে বলা হয়েছে। তুমি তখন কিভাবে করবা? এটা করার জন্য জাস্ট ঐকিক নিয়মের আইডিয়াটা মাথায় রাখো। পুরো যে বৃত্তটা, এটা কত ডিগ্রি কোণ তৈরি করেছে? 360 ডিগ্রি কোণ, রাইট? 360 ডিগ্রি কোণে তুমি যে পরিধিটা পাচ্ছ সেটা হলো গিয়ে 2πr। তুমি জাস্ট এইটুকু অংশ বলতে বোঝায় বৃত্ত চাপের দৈর্ঘ্য। ধরো বৃত্ত চাপের দৈর্ঘ্য, জাস্ট বৃত্তচাপের দৈর্ঘ্যটা জানতে চাওয়া হয়েছে। 360-র জন্য তুমি 2πr পথ, কিন্তু ধরো তোমার এই ক্ষেত্রে 45 ডিগ্রি, 45 ডিগ্রির জন্য কতটুকু হবে? 45 ডিগ্রির জন্য 45 ইন্টু 2πr ডিভাইড বাই 360 হবে। ব্যাপারটা অনেকটা এমন, দেখো তোমাকে যদি প্রথমেই আমি বলি এই পুরো বৃত্তটা আছে, এই পুরো বৃত্তের পুরো পার্টটা হলো গিয়ে 2πr, পরিধিটা 2πr। তোমাকে যদি বলি জাস্ট এখান থেকে শুরু করে এত দূর পর্যন্ত কতটুকু হবে, তুমি কি বলবা? বলবা যে 2πr এর 4/1। কারণ এই যে এই কোণ, এই কোণ, এই কোণ, এই কোণ 90 ডিগ্রি, 90 ডিগ্রি, 90 ডিগ্রি, 90 ডিগ্রি, সবগুলা মিলে 360 ডিগ্রি হয়েছে। মূল ইস্যুটা কি হচ্ছে দেখো তো,
আসল কাহিনীটা কি, তোমার এইখানে 90 ডিগ্রি কোণ তৈরি হয়েছে, 90 ডিগ্রিকে তুমি 360 দিয়ে ভাগ করছো, এটাকে 2πr দিয়ে গুণ করছো, ব্যাস তুমি পেয়ে যাচ্ছ বৃত্তচাপের দৈর্ঘ্য। 90 ডিগ্রি সবসময় থাকবে না, কখনো কখনো ধরো থিটা, যে কোনো থিটা এর মানটা হতে পারে থিটা ডিভাইড বাই 360 ইন্টু 2πr, এমন হতেই পারে। তুমি যদি থিটার মানটা বসিয়ে দাও, সাথে সাথে তুমি বের করে ফেলতে পারবা বৃত্তচাপের দৈর্ঘ্যটা কত। আমি তোমাদেরকে এখনই এই মুহূর্তে এরকম একটা এক্সারসাইজ করতে দিব, তোমরা সকলে আশা করি রেডি। আমরা এই এক্সারসাইজটা কভার করব। তোমরা চিন্তা করো, আমি মুখে মুখেই বলে দিচ্ছি, সকলে যত দ্রুত পারো এটা কভার করে দিবা। বলবা যে কোনো একটা বৃত্তের ধরো ব্যাসার্ধ 10 মিটার, একটা বৃত্তের ব্যাসার্ধ 10 মিটার। এখন একটা বৃত্তচাপ নিয়ে কথা বলা হচ্ছে, সেটা কেন্দ্রে ধরো 30 ডিগ্রি কোণ তৈরি করে। পুরো বৃত্তটা হলো গিয়ে এমন, তার ব্যাসার্ধ 10 মিটার, কেন্দ্রে 30 ডিগ্রি কোণ তৈরি করে, এই কোণটার মান হলো গিয়ে 30 ডিগ্রি। এখন আমার প্রশ্ন হলো গিয়ে, তোমরা আমাকে জানাও যে এই বৃত্তচাপটা আছে, এইটার মান কত। তোমরা সকলেই এখনই কমেন্ট বক্সে আমাদেরকে জানিয়ে দাও যে এই পার্টটুকুর মান কত। আমরা তোমাদের কমেন্ট আশা করব এখন। আচ্ছা, 360 ডিগ্রি বেশ কয়েকজনই জানিয়েছে 360। আচ্ছা, ওকে, এখন তোমরা সকলে এটা একটু চিন্তা করা শুরু করো যে এই বৃত্তচাপের অংশটুকু কত। যদি তুমি মনে করো যে তুমি এটা পারবা, তাহলে এখন কানে তুলো দাও, কারণ আমি এখন বাকিটুকু বুঝিয়ে দিব। দেখো, আমি কি বলেছিলাম যে যে কোনো অংশ যদি এইটুকু পার্টের দৈর্ঘ্য কত এরকম বের করা লাগে, তুমি কি করবা, থিটা ডিভাইড বাই 360 ইন্টু 2πr এভাবে হিসাব করবা। পুরোটা হলো গিয়ে 2πr, এটা তো পুরোটা না, এটা হলো গিয়ে 360 ডিগ্রির একটা অংশ মাত্র, এই অংশটুকুর মান হলো গিয়ে 30। তাহলে কি করবা, পরের ধাপে 30 ডিভাইড বাই 360 ইন্টু 2πr, আর এর মানটা হলো গিয়ে 10, বসিয়ে দিলাম। তাহলে এই যে 30 ডিভাইড বাই 360 যা পাবা তা হলো গিয়ে 1/12 ইন্টু 2πr, 2 ইন্টু পাই ইন্টু 10। তুমি যা পাবা, এখনকার ক্যালকুলেশনটা তো সিম্পল, জাস্ট এইটুকু বসিয়ে দিলেও চলবে। যে হ্যাঁ, তুমি বুঝতেছো যে 10, এখানে 2, 6, 10/6 অর্থাৎ 5/3, 5/3 পাই, এটা হবে তোমার জাস্ট এইটুকুর দৈর্ঘ্য। দেখি তোমরা কে কে জানিয়েছো। 5.236, 5.236 অনেকেই জানিয়েছো। ওকে, 5.236 শান্ত জানিয়েছে, সাগর জানিয়েছে, জামিল জানিয়েছে, বিথি জানিয়েছে, আহমেদ জাওয়াদ জানিয়েছে। যারা জানিয়েছো তাদের সকলেরটা রাইট, এটা এরকমই হওয়ার কথা। 5.236, যেহেতু এতগুলো অ্যান্সার, অবশ্যই রাইট হয়েছে। আচ্ছা, এর পরের যে ধাপটা, আইডিয়াটা পুরোপুরি সেম। এবার আমরা ক্ষেত্রফল নিয়ে কাজ করব। দেখো, ওই একই রকম ভাবে যদি দেখাই, আমাকে এবার ধরো বলতেছে এইখানে যে এরিয়াটুকু আছে সেই এরিয়াটুকুর মান বের করে নিয়ে আসতে। আমি কি জানি, পুরো যে বৃত্তটা আছে তার ক্ষেত্রফল হলো গিয়ে পাই আর স্কোয়ার বা পাই 10 স্কোয়ার, অর্থাৎ 100 পাই, আমরা এটা জানি। এখন তোমাকে বলছে কি, জাস্ট এইটুকু পার্ট, এটার মান বের করতে। এটার মান তো আর 100 পাই না, এটার মান ঠিক কত ডিপেন্ড করবে কি, ওই একই ভাবে ওই যে থিটা ডিভাইড বাই 360 এর কথা বলেছিলাম না, এটাকে পুরো ক্ষেত্রফলের সাথে গুণ করে দিলেই তুমি জাস্ট এইটুকু পারের ক্ষেত্রফলও বের করে ফেলতে পারো। এন্ড থিটার মানটা ধরো 30 ডিভাইড বাই 360 ইন্টু পাই আর স্কোয়ার, পাই ইন্টু আর স্কোয়ার অর্থাৎ 10 স্কোয়ার। জাস্ট মানটা যদি বসিয়ে দাও, তোমার এই যে এই পার্টটুকুর ক্ষেত্রফলও বের হয়ে যাবে। জাস্ট মুহূর্তের ব্যাপার, কয়েকটা সেকেন্ডেই তুমি এই প্রবলেম গুলো কভার করে দিতে পারবা। এই ধরনের প্রবলেম মাস্ট তোমাদের অবজেক্টিভে থাকবে 100%। ওকে, ওই যে পরিধি নিয়ে ক্ষেত্রফল নিয়ে একটা থাকবেই থাকবে, তুমি যে বোর্ডেই থাকো না কেন, একদম সুনিশ্চিত। সো এই পার্টটুকু তুমি কভার করে দিবা। ওকে, আচ্ছা, এখন আমদাদুল হক 52.369, আচ্ছা এটার মান 52.369। ওকে, আচ্ছা 26.18 আহমেদ জাওয়াদ জানিয়েছে 26.18। একাধিক ধরনের অ্যান্সার পাচ্ছি আমরা, তাহলে আমি একটু
বাকিটুকু কাভার করেই দেই। ধরো এই যে এটা 30/360 মানে কত, মানে হলো গিয়ে 1/12। এখানে 100 পাই না, আমি জাস্ট 100 পাই লিখলাম ভাগ 12 ইকুয়াল টু যেটা পাচ্ছি 26.18। এটাই রাইট অ্যান্সার, যে 26.18। 30 into 360 divided by 26.18। আচ্ছা, আক্তার হোসেন জানিয়েছে, সেজুতি জানিয়েছে, বিথি জানিয়েছে 26.18। যারা যারা 26.18 জানিয়েছো প্রত্যেকেই রাইট অ্যান্সার। ওকে, প্রত্যেকেরই রাইট অ্যান্সার। এবার আমরা ধরো আবার চলে যাব পরিধি, এইটুকু পার্ট কভার করলাম, বৃত্তের কিন্তু আরো গভীর গভীর কিছু অংশ আছে। ধরো এমন হতেই পারে যে একটা বৃত্তের ভিতরে বর্গ, বৃত্তের ভেতরে আয়তক্ষেত্র, এই ধরনের হিসাব নিকাশ যেমন আসতে পারে। একটা বৃত্ত, বৃত্তাকার মাঠ, তাকে ঘিরে একটা রাস্তা আছে, এরকম হিসাব নিকাশও আসতে পারে। তো যত হিসাব নিকাশ আছে এগুলো সবগুলো আমরা কভার করব। দেখো ধরো একটা বৃত্ত আছে, এরকম একটা বৃত্ত, বৃত্তাকার মাঠ ধরে নাও। এই বৃত্তাকার মাঠের চারপাশ দিয়ে একটা রাস্তা গেছে, এইরকম রাস্তা। রাস্তাটা অবশ্যই এই পারে মোটা ওই পাশে চিকন এরকম হবে না, আমার ড্রয়িং এর ভুলের জন্য এমন হয়েছে। রাস্তাটা হবে কি এই পাশে সমান প্রশস্ত বিশিষ্ট। এখন তোমাকে বলা আছে কি এই যে পুরোটা তুমি যদি বাইরের দিক থেকে হিসাব করো তাহলে পরিধি নিশ্চয়ই বড় হবে, আর ভেতরের দিক থেকে যদি হিসাব করো পরিধি নিশ্চয়ই ছোট হবে। তোমাকে বলে দেওয়া হয়েছে কি পরিধি, বাইরের পরিধি, বাইরের পরিধি ভেতরের পরিধি থেকে বড়। ঠিক কত বড়? ভেতরের পরিধি থেকে ধরে নাও বাইরের পরিধি ভেতরের পরিধি থেকে 22 একক বড়, 22 মিটার বড়। তোমাকে বলা হচ্ছে কি রাস্তার প্রশস্ততাটা কত এটা বের করতে, অর্থাৎ এই পার্টটুকু কতটুকু হবে তোমাকে সেটা জানতে চাওয়া হয়েছে। তুমি চিন্তা করো তো, তুমি যদি এইটুকু বৃত্ত, এই বৃত্ত নিয়ে একবার চিন্তা করবা, আর বড় বৃত্ত নিয়ে আরেকবার চিন্তা করবা। এই ছোট বৃত্তের জন্য ব্যাসার্ধ যেটা হবে এটা ছোট ব্যাসার্ধ ধরো, বড় বৃত্তের জন্য বড় ব্যাসার্ধ বলে দেয়াই আছে। দেখো যদি বড় বৃত্তের জন্য বড় ব্যাসার্ধ হয় এটা আর, এইটুকু হলো গিয়ে ছোট আর, এইটুকু বড় আর, এইটুকু ছোট আর। বড় আর থেকে যদি তুমি ছোট আর বাদ দিয়ে দাও, যা থাকে সেটাই তো হলো গিয়ে রাস্তার প্রশস্ত, রাস্তার প্রস্থ। এটাই তো জানতে চাওয়া হয়েছে। এখন তুমি অলরেডি একটা জিনিস জানো যে বৃত্তের বাইরের পরিধি 2π বড় আর, বৃত্তের বাইরের পরিধি এটা, আর ভেতরের বৃত্তের যে পরিধি সেটা হলো গিয়ে 2π ছোট আর, এই দুইটার পার্থক্য সমান হলো গিয়ে 22। তোমাকে জানতে চাওয়া হয়েছে কি রাস্তার প্রশস্ততা কত, অর্থাৎ আর মাইনাস আর, বড় আর থেকে ছোট আর বাদ দিলে সেই মানটা কত হয়। দেখো একদম সাথে সাথে বসে গেছে। আমি যদি 2π কমন নেই, বড় আর মাইনাস ছোট আর ইকুয়াল টু 22, বা বড় আর মাইনাস ছোট আর অর্থাৎ রাস্তার প্রস্থ, প্রস্থ সমান, তোমরা সকলে এখন একটু ক্যালকুলেটর আমাকে হিসাব করে জানাও তো, 22/2π এটার মানটা ঠিক কত হচ্ছে আমাকে একটু ক্যালকুলেটর হিসাব করে জানিয়ে দাও এই মুহূর্তেই। ওকে, ব্যাপারটা কি হলো, ব্যাপারটা হলো কি পুরো যে বৃত্তটা বাইরে দিয়ে তুমি চিন্তা করো তাহলে বড় ব্যাসার্ধ, পরিধিটাও বড়, পরিধিটাও বড়, আর ভিতর দিয়ে পরিধিটাও ছোট, এই দুইটার পার্থক্য যেটা সেটা 28, 22। তোমাকে বলা হয়েছে এই আর মাইনাস আর অর্থাৎ আমাদের যে রাস্তার প্রশস্ততা সেটা বের করতে। এন্ড আর মাইনাস আর আমরা সুন্দরভাবে বের করে ফেলেছি, 2πটা ওই পাশে পাঠিয়ে দিলেই হয়ে গেল। তো দেখো আমি দেখি যে কে কে আমাদেরকে জানানো শুরু করেছে। 3.501 এটা, আচ্ছা অনেকে জানানো শুরু করেছে। শরীফ জানিয়েছে, লিমন জানিয়েছে, জামিম জানিয়েছে, আক্তার হোসেন জানিয়েছে, আচ্ছা ইশিকা জানিয়েছে, রাইসান জানিয়েছে, তাসিন রাকিব, জয় জানিয়েছে, আহমদ জাওয়াদ। আচ্ছা জয় তোমারটা ভুল হয়েছে। আচ্ছা মাইশা সেজুতি রাইট, প্রান্ত দাস রাইট। ওকে, যারা 3.5 বলেছো 501 তাদেরটা রাইট। আমরা মোটামুটি কাছাকাছি একটা মান নিলাম, ধরো 3.5 রাস্তার প্রশস্ততা এইটুকু পার্ট তাহলে 3.5। ওকে, পরের আরো ধাপ আছে। এবারকার যে ধাপটা আর একটু টাফার। এবারকার বলা হবে কি তোমার রাস্তার ক্ষেত্রফল নিয়ে কাজ। তোমাকে বলে দিল, ধরো তোমাকে বলেই দিল
যে রাস্তার যে ভেতরের প্রস্থটা, সরি, এই যে বৃত্তের ভেতরের যে ব্যাসার্ধটা, এই ছোট আর এর মানটা বলে দেয়া আছে 35 মিটার। যদি এইটুকু সমান 35 মিটার হয়, তোমাকে বলা হচ্ছে কি এই রাস্তার ক্ষেত্রফলটা কত হবে। এই রাস্তার ক্ষেত্রফল, রাস্তার ক্ষেত্রফল মানে কি, বাইরের পুরো বৃত্তটার ক্ষেত্রফল মাইনাস ভেতরের বৃত্তটার ক্ষেত্রফল। অর্থাৎ তুমি যদি বাইরের বৃত্তটার ক্ষেত্রফল নাও, পাই বড় আর স্কয়ার হচ্ছে এটা পুরোটা, সেই পুরোটা থেকে তুমি ছোট আর আছে ওই পার্টটুকু বাদ দিয়ে দাও, পাই আর স্কয়ার, তাহলে কি পাবা, রাস্তার ক্ষেত্রফল পাবা। অর্থাৎ রাস্তার ক্ষেত্রফল মানে পাই আর স্কয়ার মাইনাস আর স্কয়ার, বড় আর স্কয়ার মাইনাস ছোট আর স্কয়ার। এখন আমাকে বলা হচ্ছে কি এটার মানই বের করতে, যে এই ক্ষেত্রফলটা সমান কত। ক্ষেত্রফল তো আসলে বের হয়েই গেছে, খেয়াল করে দেখো এই আর এর মানটা 35 মিটার। তাহলে এই বড় আরটার মান, বড় আর যেটা, সেটার মান কত হবে, এইটুকু 35, এইটুকু কত একটু আগে আমরা বের করেছি 3.5 মিটার। তাহলে বড় আর ইকুয়াল টু হবে 3.5 যোগ এই 35, অর্থাৎ 38.5 মিটার। বড় আরটাও আমরা পেয়ে গেলাম। যখন আমরা বড় আর পেয়ে গেলাম, দেখো জাস্ট যদি আমি মান বসিয়ে দিই এখানে, ইকুয়াল টু পাই 38.5 স্কয়ার মাইনাস 35 স্কয়ার, সাথে সাথে কি আমার পুরোটার ক্ষেত্রফল বের হয়ে যাচ্ছে না, রাস্তার ক্ষেত্রফলটা বের হয়ে যাচ্ছে। আর রাস্তার ক্ষেত্রফলটা অনেক কাজের, একটু পরে তোমাদেরকে দেখাবো যে রিয়েল লাইফে কিভাবে কাজে দিতে পারে। আমার রিয়েল লাইফে আমার বাবার একটা এক্সপেরিয়েন্স আছে, সেই এক্সপেরিয়েন্সটা এখানে শেয়ার করব। তবে তার আগে তোমরা বলো যে হ্যাঁ রাস্তার ক্ষেত্রফলটা এটা তোমরা সঠিকভাবে বুঝতে পেরেছো কিনা। ওকে, 3.5। ওকে, আচ্ছা ঠিক আছে। তোমরা অনেকে অ্যানসার জানাচ্ছ, অ্যানসারটা আমি ঠিকভাবে বলতে পারছি না। সিটি কলেজ থেকে লাইভে দেখছেন নীল, 38.5 জানিয়েছে লামিয়া বিথি, 808.1766। আচ্ছা, অনেক রকম যেহেতু অ্যান্সার আসছে, আমার যেটা কাজ করা উচিত নিজে হিসাবটা করে ফেলা। পাই গুণন, তোমরা অনেকে আসলে ব্র্যাকেট দিতে ভুলে যাও, এন্ড ব্র্যাকেট দিতে ভুলে গিয়ে অনেক সময় ভুল চলে আসে। ব্র্যাকেটটা সঠিকভাবে দিবা, 38.5 স্কয়ার মাইনাস 35 স্কয়ার, যখন দিলাম ইকুয়াল টু আসছে 808.176। 808.176 যারা জানিয়েছো তাদেরটাই বরং রাইট, 176 এত বর্গ একক যদি বলা হয়। 808.1766 এটা জানিয়েছে সেজুতি। আচ্ছা, 808.1766 আমরা দেখতে পাচ্ছিলাম রাইসুন জানিয়েছে, লিমনও জানিয়েছে 808 যাদেরই 808 হয়েছে তাদেরটা রাইট। কেউ একজন বলেছে আবার একটু দেখিয়ে দিতে, আমি মূল থিমটা আরেকবার তোমাকে দেখিয়ে দিতে পারি। জিনিসটা এমন যে তোমার এটা কি পুরোটা আমি একটু মুছে দিয়ে আবার একটু দেখাই ভালোভাবে, খেয়াল করো। আমার এখানে কি দেয়া আছে, একটা বড় বৃত্ত দেয়া আছে, তার উপরে আর একটা ছোট বৃত্ত আছে তার ভেতরে আর কি। ধরো এটা আমার মাঠ, এই মাঠের ব্যাসার্ধ দেয়া আছে 35। যদি ব্যাসার্ধ 35 হয়, এই মাঠের ক্ষেত্রফল কত হবে, পাই গুণন 35 স্কয়ার। আর তার বাইরে ধরো এইভাবে গেছে, রাস্তা গেছে, এই রাস্তাটা সহ ধরো এইভাবে তুমি পুরো বৃত্তটা নিয়ে হিসাব করছো, এই সময়ে তার ক্ষেত্রফলটা হবে পাই গুণন 38.5 স্কয়ার, কারণ এই ক্ষেত্রে ব্যাসার্ধটা 38.5 স্কয়ার। আমাকে বলা হয়েছে রাস্তার ক্ষেত্রফলটা বের করতে। রাস্তার ক্ষেত্রফল মানে কি, এই পুরোটা অর্থাৎ পাই 38.5 স্কয়ার থেকে পাই 35 স্কয়ার এটা বিয়োগ দেয়া, তাহলে যা থাকবে সেটাই হলো গিয়ে রাস্তার ক্ষেত্রফল। দ্যাটস ইট, অনেক ইজি। এখন পরের যে এক্সপেরিয়েন্সটা আমি এখন তোমাকে শেয়ার করব, তোমাদের ধরো পরে শেয়ার করি যদি। এখন আইডিয়াটা এমন কি, একবার হয়েছিল আমার বাবা অনেকগুলো টাইলস কিনে নিয়ে এসেছে। তার হিসাব ছিল কি, এই যে এখানে ধরো আমাদের রুম আছে একটা ড্রয়িং রুমের মতো, এই রুমে টাইলস দেওয়া হবে একদম প্রথম যখন টাইলস দিচ্ছে ওই সময়। আমার বাবা কোনো হিসাব নিকাশ করেনি যে মেঝের ক্ষেত্রফলটা কত হবে, একটা মোটামুটি মাপ নিয়েছে, বেশি করে নিয়ে আসি টাইলস এরকম চিন্তা করেছে। ফলে যা হলো, অনেক বেশি পরিমাণে টাইলস নিয়ে চলে আসে, এন্ড শেষমেশ সেগুলো অপচয় হয়েছিল, মানে কাজে লাগানো যায়নি ফার্স্টে।
এখন দেখো আমার বাবা কিন্তু চাইলে একদম এক্সাক্ট ঠিক কয়টা টাইলস লাগবে এটা বের করতে পারতো। এক্সাক্ট ঠিক কয়টা যদি নাও হয়, কাছাকাছি একটা মাপ ঠিকই নিয়ে আসতে পারতো। আইডিয়াটা এমন, টাইলসে তুমি প্রথমে যা বের করবা তোমার মেঝের ক্ষেত্রফলটা কত সেটা তুমি বের করবা। মেঝের ক্ষেত্রফল যদি এমন দেয়া থাকে, এটা একটা আয়তকার, বেশিরভাগ বাসায় তো আয়তকার হয়ে থাকে, তাহলে ধরো দৈর্ঘ্য 10, প্রস্থ ধরো 8, তাহলে ক্ষেত্রফল 80 বর্গ বর্গ এটা ছোট একটা রুম ধরো বর্গ ফুট, 80 বর্গ ফুট। এখন চিন্তা করো, তুমি এখন টাইলসের দোকানে গেছো, টাইলসে তো অনেক রকম সাইজ আছে তাই না? দেখো একটা বড় বড় টাইলস আছে, কিছু কিছু আছে একটু ছোট ছোট লম্বা টাইলস এরকম। তুমি পছন্দ করলে কি এই বড় টাইলস গুলা হলো গিয়ে 1 বর্গ ফুট করে করে 1 ফুট স্কোয়ার, তুমি এটা পছন্দ করোনি, তুমি আর একটু ছোট হাইট গুলা নিচ্ছ, সেটা হলো গিয়ে 0.5 ফুট স্কোয়ার। এরকম কিছু টাইলস আছে। তুমি এখন চিন্তা করো, এরকম একটা টাইলস 0.5 ফুট স্কোয়ারকে কাভার করতে পারে, 0.5 ফুট স্কোয়ার কাভার করে একটা টাইলস, তাহলে 80 বর্গ ফুটকে কাভার করবে কয়টা টাইলস? ঐকিক নিয়মের মাধ্যমে তুমি বের করে ফেলতে পারো যে হ্যাঁ 160টা টাইলস। এইখানে আমাদের এর ধরনের হিসাব প্রচুর এসে থাকে, তোমাদের এইভাবে বের করে নেওয়া লাগে যে তোমাকে হয়তো টাইলস এর ক্ষেত্রফল দিয়ে দেওয়া হলো, প্রথম কাজ তুমি মেঝের ক্ষেত্রফল বের করবা, দ্বিতীয় কাজ টাইলস এর ক্ষেত্রফল বা ইটের ক্ষেত্রফল বের করবা, তারপরে মেঝের ক্ষেত্রফলকে যদি তুমি টাইলস বা ইটের ক্ষেত্রফল দিয়ে ভাগ করে দাও, ওটা দিয়ে তুমি বুঝে ফেলবা যে তোমার কয়টা টাইলস লাগবে বা কয়টা ইট লাগবে। এখন আমার কাছে ধরো একটা হিসাব দেয়া আছে, একটু আগে যেটা দেখলাম আমরা যে 808 সামথিং এসেছিল, আহ ওই যে ওই হিসাবে যদি তোমাকে বলা হয় যে ইট, ওই পুরো রাস্তায় ইট গাঁথবা, যে ইট গুলা গাঁথবা সেই ইটের ধরো, এই যে ইট এরকম হয়েছে, এই ইট গুলা আয়তাকারই হবে, এই ইট গুলার দৈর্ঘ্য ধরো 10 ইঞ্চি আর প্রস্থ ধরো 6 ইঞ্চি, 10 ইঞ্চি 6 ইঞ্চি এরকম হিসাব নিকাশ আসতে পারে। এখন তোমাকে চাইলে এইভাবে জটিলতা করে দিতে পারে, অথবা তোমাকে বেশ সহজে বলে দিতে পারে যে এক একটা ইটের ক্ষেত্রফল কত। ধরো বলে দিলাম যে এক একটা ইটের ক্ষেত্রফল মানে 0.1 মিটার স্কোয়ার, তাহলে কি ওই জায়গায় কয়টা ইট লাগবে তা তুমি বের করতে পারবা না? আমরা বের করেছি জায়গাটা হলো গিয়ে 808 বর্গমিটার স্কোয়ার। 0.1 মিটার স্কোয়ারে একটা 0.1 মিটার স্কোয়ার কাভার করে একটা ইট, তাহলে 808 মিটার স্কোয়ার কাভার করবে কয়টা ইট? ঐকিক নিয়ম করলে দেখবা যে 8080 অর্থাৎ 8080টা ইট। অনেক সময় ইটের দামও বলে দেয় যে একটা ইটের দাম 10 টাকা, তাহলে এই পুরোটা কাভার করতে কত টাকা লাগবে? জাস্ট 8080 পরে আরেকটা শূন্য লাগিয়ে দিলাম, 10 দিয়ে গুণ হয়ে গেল, ব্যাস বলে দিলাম যে 80,800 টাকা হলেই পুরো যে বাগানটা আছে চারপাশ দিয়ে রাস্তাটা যেটা আছে ওটা ইট দিয়ে গাঁথে ফেলা সম্ভব। তাহলে আইডিয়াটা বুঝতে পেরেছো যে জাস্ট আমরা যদি ইট, এই যে ক্ষেত্রফল যে পার্ট গুলো আছে এই পার্ট গুলো দিয়েই আমরা সুন্দরভাবে বুঝে দিতে পারি যে কয়টা ইট লাগবে বা কিছু। আচ্ছা, রওশন জাহান জানতে চেয়েছে আমার নাম অর্ণব। আব্দুল লতিফ 8080 জানিয়েছে। তোমরা অনেকেই প্রত্যেক মুহূর্তে কমেন্ট করে জানাতে থাকছো যে হ্যাঁ আমাদের এগুলার অ্যান্সার কত হতে থাকে। 8080, ওকে 8080 রাইট। এখন তোমরা অনেকেই রাইট অ্যান্সার জানিয়েছো, ধন্যবাদ তোমাদের সকলকে। আমরা বৃত্তের আরো একটা স্টেপ এবার আগাবো। বৃত্তের যে নেক্সট স্টেপটা, এই স্টেপটা কি হবে দেখো, একটা বৃত্তের ভেতরে বর্গ থাকতে পারে, একটা বৃত্তের ভিতরে আয়তক্ষেত্র থাকতে পারে। যদি দেয়া থাকে, ধরো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেয়া আছে, আমাকে বলছে বৃত্তের ক্ষেত্রফল বের করতে। অথবা দেখো একটা সুন্দর প্রবলেমটা আমার বেশ পছন্দ হয়েছে, একটা বোর্ডে আসা প্রবলেম। এটা ধরো বৃত্ত তোমার, এই বৃত্তে একটা আয়তক্ষেত্র অন্তস্থ আছে এইভাবে, এইভাবে। যখন কিনা তোমার এইভাবে বৃত্তে আয়তক্ষেত্র অন্তস্থ থাকবে, একটা কথা নিশ্চিত শিওর থাকো যে এই যে আয়তক্ষেত্রটা আছে না, এই আয়তক্ষেত্রের কর্ণটা ঠিক এই বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে। অর্থাৎ এই যে আয়তক্ষেত্রের কর্ণ আর বৃত্তের ব্যাস দুইটা সমান হবে। ব্যাস এইটা যদি বুঝো তাহলেই কোনো প্রবলেমই না, নিজে নিজে সব বের করে ফেলতে পারবা। আইডিয়াটা কি, যখন কিনা এইরকম অবস্থায় থাকবে আয়তক্ষেত্রের কর্ণ
আয়তক্ষেত্রের কর্ণ, বৃত্তে অন্তস্থ আয়তক্ষেত্র হলে আয়তক্ষেত্রের কর্ণ ইকুয়াল টু কি হবে, বৃত্তের ব্যাস হবে। আয়তক্ষেত্রের কর্ণ সমান বৃত্তের ব্যাস। এখন আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ধরো দেয়া আছে 12 এবং আয়তক্ষেত্রের প্রস্থ দেয়া আছে 5। তোমাকে প্রশ্নটা করা হয়েছে কি, এই বৃত্তের ভেতরে আয়তক্ষেত্র এতটুকু জায়গা নিয়ে আছে, এইটুকু জায়গা ছাড়া বাকি যে জায়গাটা আছে সেই জায়গার ক্ষেত্রফল কত, তোমাকে এটা জানতে চাওয়া হয়েছে। তাহলে তার জন্য তোমার কি করতে হবে, পুরো বৃত্তের ক্ষেত্রফল থেকে তোমার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বাদ দিতে হবে, অর্থাৎ বৃত্ত মাইনাস আয়তক্ষেত্র, এইটুকুর ক্ষেত্রফল তোমার বের করতে হবে। তাহলে তুমি বৃত্তের ক্ষেত্রফলটা চিন্তা করো কত হতে পারে। দেখো এইটুকু হলো গিয়ে 12 আর এইটুকু হলো গিয়ে 5, 12 5। তাহলে এই যে এই দৈর্ঘ্যটা আছে অর্থাৎ ব্যাসটা অর্থাৎ আয়তক্ষেত্রের কর্ণটা, সেটার দৈর্ঘ্য কত হবে, আমরা জানি যে √12 স্কয়ার প্লাস 5 স্কয়ার হবে, অর্থাৎ 13 হবে। কিভাবে, এটা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে যে অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার, এখান থেকে আমরা বের করে ফেলতে পারি। তো বের করে ফেলেছি। এখন দেখো এই যে আমরা বৃত্তের ব্যাসার্ধ, এখানে কি করেছি, আমরা বৃত্তের ব্যাস বের করেছি। এটা কিন্তু ব্যাস, কখনোই ভুল করে এটাকে ব্যাসার্ধ বলে চালিয়ে দিও না। তুমি জানো বৃত্তের ক্ষেত্রফল মানে কি, বৃত্তের ক্ষেত্রফল মানে পাই গুণন ব্যাসার্ধের বর্গ, ব্যাসের বর্গ না। যদি ব্যাসার্ধের বর্গ হয় 13 এর অর্ধেক হলো গিয়ে 6.5, এই 6.5 এর বর্গ। এটা হলো তোমার বৃত্তের ক্ষেত্রফল, পুরো বৃত্তটার ক্ষেত্রফল, মাইনাস আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য 12 গুণন প্রস্থ 5, ব্যাস আয়তক্ষেত্রের ক্ষেত্রফলও বের হয়ে গেল। এখনই তুমি বলে দিতে পারবা যে বাকি যে অংশটুকু আছে তার ভেতরে কতটুকু জায়গা আছে। আমরা যদি ক্যালকুলেটরের হিসাবটা করি, দেখি তোমরা জানা শুরু করেছো নাকি না। অ্যান্সার 132.7 ইশিকা জানিয়েছে, রাইসন জানিয়েছে, সে যদি তোমারটা ভুল হয়েছে। আচ্ছা, ভুল হয়েছে কিনা আমি ঠিক শিওর না, আগে নিজে চেক করে নেই, ঠিক আছে। যদি তোমরা বারবার দুইটা পক্ষ হয়ে যাচ্ছ, নিজেরা নিজেরা দেখো, ক্যালকুলেটরে তোমাদের হয়তো হিসাবে কোনো ঝামেলা হচ্ছে। পাই ইন্টু 6.5 স্কয়ার মাইনাস 12 ইন্টু 5 ইকুয়াল টু যেটা হচ্ছে 72.7322, অর্থাৎ 72.73 যারা বলছে 72.73 তাদের অ্যান্সারটাই রাইট। 72.73 যারা বলেছো ওকে অ্যান্সার ঠিক, সেজুতি জামিল হোসেন ঠিক আছে। তাহলে আচ্ছা লিমন হোসেন জানিয়েছে, শামিল আহমেদ জানিয়েছে, ওকে ঠিক আছে। আচ্ছা এর পরবর্তীতে আচ্ছা একজন বলেছে বৃত্তের ভেতরে ত্রিভুজের ক্ষেত্রে, এটা আমরা অবশ্যই যখন বৃত্ত চ্যাপ্টারটা পড়াবো না ওই সময় দেখিয়ে দিব, কারণ এই ক্ষেত্রে ওই বিষয়ে কিছু টার্ম আছে, আমরা সেই টার্ম গুলো ওই সময় নিয়ে আসবো। এন্ড এই পার্টটা মাথায় রাখলাম, ঠিক আছে, ওই সময় দেখিয়ে দিব যে বৃত্তের ভেতরে ত্রিভুজ থাকলে তখন কিভাবে হবে, ওটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কাজে দিবে। ওকে আচ্ছা এখন দেখো আমরা দেখলাম বৃত্ত, বৃত্ত এই পার্টটা এতদূর পর্যন্ত হলো। নেক্সট এখন যা করব আমরা বৃত্ত ছাড়া কিছু ঘনবস্তু নিয়ে আমরা এবার কাজ করব। ঘনবস্তুর ভেতরে ধরো আমি একটা কোয়েশ্চেন পছন্দ করেছি, অনেক ভালো লেগেছে প্রশ্নটা দেখেই। এই তোমাদের বোর্ডে আসা একটা প্রশ্ন, এটা কি সিলিন্ডার নিয়ে। এবার আমরা ঘনবস্তুতে চলে যাচ্ছি, সময় সাপেক্ষতা সময়ের অভাবের জন্য আমরা কিছু স্পেসিফিক ঘনবস্তু নিয়ে কাজ করব। আচ্ছা একটু জিনিস দেখো যে যে কোনো একটা ঘনবস্তু, এটা একটা ধরো ঘনবস্তু, তার দৈর্ঘ্য আছে প্রস্থ আছে উচ্চতা আছে, তার যদি তোমাকে বলা হয় আয়তন কি হবে, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। এগুলো তো সবাই জানো যে যদি আয়ত হয় অথবা ঘন হয় ওদের হিসাব নিকাশটা অনেক ইজি। ঝামেলা হয় কোথায়, সিলিন্ডারে। আমরা সিলিন্ডার নিয়ে একটু কাজ করব। সিলিন্ডার এটা একটা স্পেশাল শেপ। সিলিন্ডার সিলিন্ডার জিনিসটা এমন, এটা একটা সিলিন্ডার, সিলিন্ডারে কি হয় দেখো তো, এটার একটা নির্দিষ্ট ব্যাসার্ধ থাকে এবং উচ্চতা থাকে। খুব কমন একটা ফর্ম হলো গিয়ে সিলিন্ডার।
ধরে নাও এই যে আমার যে মার্কারটা আছে, আমার হাতের সামনে যে মার্কারটা আছে, সেই মার্কারটা নিয়ে একটু চিন্তা করে নিতে পারো যে হ্যাঁ, এই যে এইটাও এক ধরনের সিলিন্ডার বলা যেতে পারে, যদিও এই শেপটা একটু বেঁকে গেছে। জিনিসটা এরকম এরকম যদি সিলিন্ডার হয়, তার আয়তন নির্ণয় খুবই ইজি। চিন্তা করো যে এই যে একটা বৃত্তের মতো, বৃত্তের ক্ষেত্রফল কতটুকু হয়? পাই আর স্কয়ার, এটা একটা বৃত্ত। আর এটার যখন আয়তন নিয়ে আমরা হিসাব করব, পুরোটা দেখো যে আস্তে আস্তে যেন হাইট প্রাপ্ত হয়েছে, একটা বৃত্ত যেন লম্বা হয়ে গেছে, উঁচু হয়ে গেছে, 3D হয়ে গেছে। তখন এই যে উচ্চতাটা গুণ করে দেয়া লাগবে, ব্যাস আমরা যেটা পেয়ে যাব সেটা হলো কি একটা সিলিন্ডার। সিলিন্ডারের আয়তনটা আমরা সাথে সাথে পেয়ে যাচ্ছি। যখন পেয়ে গেলাম সিলিন্ডারের আয়তনটা, তখন দেখো আমরা চাইলে এখন আমাদের প্রবলেমে আমরা চলে যেতে পারি। প্রবলেমটা এমন যে সিলিন্ডার দেয়া আছে কি, অনেক সময় দেখো না পাইপ থাকে, পাইপে কেমন হয়, পাইপে দেখা যায় যে শেপটা কি লোহার, ধরো একটা পাইপ, একটা মোটা পাইপ এইভাবে আছে, ভেতরেও কি যেন একটা থাকবে, তাই না? তোমরা বুঝতে পারো যে এইভাবে গিয়েছে, এই যে এইভাবে, এই পার্টটা ধরে নাও লোহা, এগুলা লোহা, এটা কি এই ভেতর পর্যন্ত গেছে, এইভাবে কাভার্ড হয়েছে। ওকে, এইটা হলো কি লোহা, এই পার্ট পুরোটাই লোহা। ওকে, নাইস, লোহা। এখন তুমি চাইলে, তোমাকে বলে দেয়া হয়েছে যে এইখান থেকে যদি তুমি বাইরের ব্যাসার্ধ নাও, সেটার দৈর্ঘ্য হবে কি 8, আর যদি ভেতরের ব্যাসার্ধ নাও সেটা হলো গিয়ে 7। 8 আর 7। আর এই যে এটার উচ্চতা ধরো বলে দেয়া আছে 8 সেন্টিমিটার, এটা 7 সেন্টিমিটার, এটা অনেক লম্বা, ধরো এটার উচ্চতা হলো গিয়ে 5 মিটার। তোমরা অনেকেই যে ভুলটা করবা আমি শিওর, যে 5 মিটার, এটা 5 মিটারই রেখে দিবা, এটাকে আর সেন্টিমিটার বানাবা না। ভুল, এটা করা যাবে না, সবগুলোকে এক এককে নিয়ে যাবা, নয়তো হিসাবে তুমি ভেজাল বাঁধিয়ে দিবা। যে 500 সেন্টিমিটার, ওকে, মাথায় রাখবা এটা 500 সেন্টিমিটার। এখন লোহার আয়তন কতটুকু, তোমাকে যদি বলা হয় এখানে লোহা কতটুকু আছে, চিন্তা করো এটা একটা লোহার পাইপ, এই পার্ট গুলা লোহা, মাঝখানে যেটা এটা ফাঁকা জায়গা, এটা লোহার অংশ না। তাহলে তুমি ধরতে পারো যে পুরো যে সিলিন্ডারটা আছে বাইরে থেকে, যেটার ব্যাসার্ধ 8 সেন্টিমিটার, সেই সিলিন্ডারটার আয়তন মাইনাস এই যে ভেতরের ফাঁপা অংশ, এইটার আয়তন, এই দুইটা আয়তন যদি বিয়োগ করো, যা পাবা সেটাই তো হলো গিয়ে লোহার আয়তন, তাই না? তাহলে লোহার আয়তন তুমি কি পাচ্ছ? লোহার আয়তন সমান পাই আর স্কয়ার, এই যে পুরোটা পাই আর স্কয়ার এইচ, তাই না? পুরোটার থেকে ভেতরের যে ফাঁকা অংশটা আছে সেটার আয়তন বিয়োগ, অর্থাৎ পাই 8 স্কয়ার ইন্টু 500 থেকে পাই 7 স্কয়ার 500, এটা বিয়োগ দেয়া। যদি তা দাও, দেখো 500 পাই 8 স্কয়ার মাইনাস 7 স্কয়ার, অর্থাৎ 8 64 থেকে 49 বিয়োগ, অর্থাৎ কত হচ্ছে? 15 হচ্ছে। 15 গুণন 500 ঠিক কত হচ্ছে? 7500 পাই। 7500 পাই, এটা হচ্ছে লোহার আয়তন, এত ঘন সেন্টিমিটার, সেন্টিমিটার কিউব। এখন যদি তোমাকে বলা হয় এই লোহাটার ভর কত, আমি তো আয়তন বের করে ফেলেছি, তাই না? যদি এটা পানি হতো আমরা সাথে সাথে বলে দিতে পারতাম যে 7500 গ্রাম হবে, কারণ 1 ঘন সেন্টিমিটার পানির ওজন তো 1 গ্রাম হবে, এটা আমরা জানি। কিন্তু সবসময় তো এরকম না, এটা তো পানি না, এটা কি, এটা লোহা, তার চেয়ে ভারী। 1 ঘন সেন্টিমিটার লোহার ভর, লোহার ভর 7.2 গ্রাম। তাহলে 7500 ঘন সেন্টিমিটার লোহার ভর কত হবে? 7500 গুণন 7.2 গ্রাম। তোমরা সকলে আমাকে একটু ক্যালকুলেটরে হিসাব করে জানিয়ে দাও তো যে 7500 গুণন 7.2 গ্রাম, এটার ক্যালকুলেশনটা কত এসেছে। আর যারা বুঝতে পারোনি এখনো থিমটা, তারা তোমরা এখন ক্যালকুলেটর হিসাব করো না। জিনিসটা কি বলা হচ্ছে, লোহার আয়তন কত। ওকে, লোহার আয়তন, লোহা আছে কোথায়? পুরোটা হলো গিয়ে আমাদের সিলিন্ডার, এই পুরো সিলিন্ডার জুড়েই লোহা নাই।
লোহা আছে কি শুধু এই প্রান্তগুলা ঘেঁষে, মাঝখানের পার্টটা ফাঁপা। এখন মাঝখানের যে ফাঁপা পার্টটা আছে সেটা নিয়েই আমরা একটা সিলিন্ডার কল্পনা করতে পারি। তার আয়তন হলো গিয়ে, তার ব্যাসার্ধ হলো গিয়ে ধরো 7। আবার পুরো ফাঁপা আর অংশ সহ পুরো একটা সিলিন্ডার আমরা চিন্তা করতে পারি, তার ব্যাসার্ধ হলো গিয়ে 8 সেন্টিমিটার। দেখো পুরোটা থেকে যদি ফাঁপা অংশ বাদ দেই কি থাকে? লোহা থাকে। ব্যাস আমরা সেটাই করেছি, পুরোটার আয়তন থেকে লোহার যে ফাঁপা অংশটা আছে এটার অংশ বাদ দিয়েছি। এখানে কিন্তু পাই আছে, 7500 পাই আছে। ওকে, পাই এর হিসাবটা বাদ দিও না। ওকে, হ্যাঁ আচ্ছা, দেখি এখন তোমরা কে কে অ্যান্সার জানাচ্ছ। 54,000, 54,000, 54,000, আমি অনেকগুলা 54,000 ইন্টু পাই। ওকে, অনিন্দ ম্যাক্স সে জানিয়েছে 54,000 ইন্টু পাই, রাইট অ্যান্সার। যারা শুধু 54,000 জানাচ্ছ, এই যে আমি এই পাশে পাইটা দিতে ভুলে গেছিলাম, অবশ্যই দিয়ে নিতাম নিজে করার সময়। 54,000 পাই হবে তাহলে। ওকে, যারা জানিয়েছো 54,000 পাই, রাইট অ্যান্সার। একজন জানিয়েছে 1,69,646.033, এইটাও ঠিক আছে। এইটা তো ভাইয়া এরিয়া বের করার কাজ না শাহানা আলম, এটা আয়তন বের করার কাজ। তোমাকে যদি বলতো যে এই সিলিন্ডারটার একদম মেঝে যেটা আছে সেই মেঝের এরিয়াটা বের করতে, সেটা আর এক কথা, সেটা তখন তুমি বের করতে পারবা। এরিয়া হয় 2D বস্তুর, যার কিনা দৈর্ঘ্য প্রস্থ আছে এই টাইপের বস্তুর, আর আয়তন হয় ঘন বস্তুর, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব আছে এরকম। এখন যদি তুমি চিন্তা করো শুধুমাত্র এর মেঝেটার কথা, তার কোনো উচ্চতা নাই, আর তুমি জানো যে এটার ব্যাসার্ধ যেটা সেটা হলো গিয়ে 8, তাহলে তুমি ক্ষেত্রফল তো বের করতেই পারো যে পাই 8 স্কোয়ার, জাস্ট এইটুকুর ক্ষেত্রফল পাই 8 স্কোয়ার। এখন তোমরা যদি বলো যে পৃষ্ঠতলের ক্ষেত্রফল, ওকে যখন পড়ায় দিচ্ছি ধরো সিলিন্ডারের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বা এই টাইপের যে ক্ষেত্রফল গুলা, এগুলাও তোমাকে দেখাই। ক্ষেত্রফল বলতে তুমি বুঝতে পারো কি আসলে পুরোটা মুড়াতে কতটুকু লাগবে আর কি, কতটুকু জায়গা লাগবে। ধরো আমি বললাম, যখন আমি একটা এক্সাম্পল দিচ্ছিলাম টাইলস লাগানোর কথা দিয়ে, অ্যাকচুয়ালি কি আমি মেঝেটা টাইলস দিয়ে মুড়িয়ে দিচ্ছি না, অনেকটা এরকমই। এখন ধরো আমার কাছে একটা সিলিন্ডার আছে, সিলিন্ডারটা আমি মুড়াবো, এটা হলো গিয়ে সিলিন্ডার, এই সিলিন্ডার, এটা আমি মুড়িয়ে দিব। আমি যদি চিন্তা করি পুরোটা মুড়াবো, উপরের যে বৃত্ত অংশটুকু আছে সেটাও আমার মোড়াতে হবে, নিচের বৃত্তের যে অংশটুকু আছে সেটাও আমার মোড়াতে হবে। তাহলে আমার উপরের বৃত্তের যে ক্ষেত্রফলটা আছে এটা তো লাগবেই, পাই আর স্কোয়ার তো লাগবেই, নিচের যে পাই আর স্কোয়ার আছে এটাও লাগবে, অর্থাৎ মোটমাট মিলিয়ে কি হবে 2 পাই আর স্কোয়ার হবে। এটা তো হবেই। তাছাড়া এই যে এই পার্ট দিয়ে ঘুরিয়ে এসেছে একটা পার্ট আছে না, জাস্ট এই যে এইখান দিয়ে এই পার্ট গুলা, এই পার্টের ক্ষেত্রফলটা কত হবে? ক্ষেত্রফল সমান কি দৈর্ঘ্য গুণন প্রস্থ না? চিন্তা করো যে এই ক্ষেত্রে আসলে, এই ক্ষেত্রে তোমার পরিধি আছে। ওকে, এইভাবে যেটা গেছে সেটা হলো গিয়ে পরিধি, পরিধির সাথে যদি তুমি উচ্চতাটা গুণ করে দাও, যা পাবা তা হলো গিয়ে এই পার্টের এরিয়া, অর্থাৎ 2 পাই আর এইচ। অর্থাৎ উপরের বৃত্তের ক্ষেত্রফল নিচের বৃত্তের ক্ষেত্রফল মিলে পাচ্ছ 2 পাই আর স্কোয়ার, আর জাস্ট এইটুকু পার্ট মিলিয়ে পাচ্ছ 2 পাই আর এইচ। দুইটা যদি যোগ করে দাও কি পাবা? 2 পাই আর এইচ প্লাস আর। এটাই কি, এটাই হলো গিয়ে ধরো পুরো পৃষ্ঠতলের ক্ষেত্রফল। যদি তুমি তোমার প্রশ্নটা থাকতো পৃষ্ঠতলের ক্ষেত্রফল, তাহলে এটাও ঠিক আছে। আচ্ছা 2 পাই আর এইচ, ওকে ঠিক আছে। সে যদি জানিয়েছে ক্লাস করে ভালো লেগেছে, আমরা প্রায় ক্লাসের শেষ মুহূর্তে পৌঁছে গেছি। ধন্যবাদ তোমাদের যতজনেরই ক্লাসটা ভালো লেগেছে, ধন্যবাদ তোমাদের সকলকে। আমরা লাস্ট একটু পার্ট দেখে যাব, একটা পার্ট। এই পাইপটাকে ধরো আমি গলিয়ে দিব, যদি গলিয়ে দেই তাহলে তখন আমি কি পাবো? ধরো কতটুকু লম্বা একটা পাইপ আমি বানাতে পারবো। এই ধরনের প্রবলেম তোমাদেরকে মাঝে মাঝেই দেয়। আইডিয়াটা একটু দেখাই তোমাদেরকে। আমি একটু আগে তোমাদের আয়তনটা দেখিয়েছিলাম, তাই না? আমাদের যে পুরোটা আমরা দেখেছিলাম কি লোহার আয়তন কতটুকু এসেছিল, শুধু লোহার আয়তন এটা এসেছিল কি পাই ইন্টু 500 ইন্টু 8 স্কোয়ার মাইনাস 7 স্কোয়ার। এটা ছিল লোহার আয়তন, লোহার আয়তন। ধরো ওই যে আমার কাছে প্রথমে যে সিলিন্ডারটা ছিল না, ওই সিলিন্ডারটাকে আমি গলিয়ে দিলাম, ব্যাস গলিয়ে দিয়েছি। এখন সেই সিলিন্ডার থেকে আমি নতুন সিলিন্ডার বানাবো,
যে নতুন সিলিন্ডারটা বানাবো তার এই নতুন সিলিন্ডারে কতটুকু লম্বা হবে এটা আমাকে জানতে চাওয়া হয়েছে, এবং নতুন সিলিন্ডারের ব্যাসার্ধটা বলে দেয়া আছে। ব্যাসার্ধ হলো গিয়ে 7 সেন্টিমিটার, ধরো ব্যাসার্ধটা বলে দেয়া আছে। মজার ব্যাপার কি, এইটা কোনো ফাঁপা অংশ থাকবে না, পুরোপুরি লোহাই থাকবে, অর্থাৎ মাঝখানে যেমন গতবারে ফাঁকা একটা অংশ ছিল এখানে একটা থাকবে না। আমরা কি লোহা অন্য কোনো জায়গা থেকে আনতে পারবো? আমরা লোহা পেয়েছি এই পরিমাণ, এত আয়তনের লোহা পেয়েছি, এখানে ঠিক সেই পরিমাণ লোহাই ব্যবহার করতে হবে। তাহলে চিন্তা করো, এই পুরোটার আয়তন হবে এই আয়তনের সমান। এখন এইটার আয়তন আমি বলতে পারি পাই ইন্টু আর স্কোয়ার, 7 স্কোয়ার ইন্টু এইচ, যেটার মান আমি এখন জানি না। পাই ইন্টু 7 স্কোয়ার ইন্টু এইচ ইকুয়াল টু কত হচ্ছে? এই পাই ইন্টু 500 ইকুয়াল টু হলো গিয়ে পাই ইন্টু 500, এই 8 স্কোয়ার মাইনাস 7 স্কোয়ার, এই পার্টটুকু। এখান থেকে তুমি চাইলেই এই এইচ এর মানটা আলাদাভাবে বের করে নিয়ে আসতে পারো। এইটুকু কাজ আমি তোমাদের হাতে সঁপে দিলাম যে হ্যাঁ, তুমি সহজেই এই এইচ এর মানটা বের করে ফেলতে পারবা। আশা করি তোমরা যতজন লাইভ ক্লাসটা করেছো তোমরা সকলে বুঝতে পেরেছো, মনের শান্তি নিয়ে বুঝেছো, এবং আমি যে প্রবলেম গুলো করে দিয়েছি, সলভ করে দিয়েছি, এই প্রবলেম গুলো তোমাদের আসলে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ প্রবলেম। এবং যখন কিনা এই ধরনের প্রবলেম তুমি কভার করে ফেলবা, এসএসসির প্রিপারেশন অনেক বেটার হয়ে যাবে। আমরা পরবর্তীতে এরকম লাইভ ক্লাস নিয়ে আবারও আসবো, তখন দেখা যাবে যে ত্রিকোণমিতি নিয়ে আমরা বেশ কিছু সমস্যায় সলভ করতে চলে এসেছি। তোমরা যারা প্রথম থেকে লাইভ ক্লাসটা করোনি তাদের জন্য আমি আবার আমাদের যে ইয়া আমাদের যে ওয়েবসাইটটা আছে সেটা কিভাবে তুমি ইউজ করতে পারো সেটা নিয়ে একটু তোমাদেরকে দেখিয়ে দিতে চাই। দেখো, তোমরা অনেকেই বলে থাকো যে আগের ক্লাসগুলো খুঁজে পাচ্ছ না বা এই ধরনের সমস্যা। তোমাদের কাজ কি হবে? খুব সিম্পল, তুমি মূল ওয়েবসাইটে গেছো, এখন মূল ওয়েবসাইট থেকে ধরো তুমি কোন সেকশনে বিষয় জানতে চাচ্ছ। ধরো তুমি এসএসসি সম্পর্কে জানতে চাচ্ছ, তো এসএসসি তে প্রেস করবা। কোন সাবজেক্ট সম্পর্কে জানতে চাচ্ছ, তুমি ধরো জীববিজ্ঞান অথবা এই যে রসায়ন সম্পর্কে ধরো জানতে চাইলা, তাহলে রসায়নে প্রেস করলা। ব্যাস, রসায়নে অনেকগুলা দেখবা ভিডিও চলে এসেছে। এই পাশের যে ভিডিওগুলো এগুলো একাডেমিক ভিডিও, লাইভ ক্লাস না। এই পাশে যদি তুমি নিচে চলে যাও, এগুলো হলো গিয়ে লাইভ ক্লাস, আগে যে লাইভ ক্লাসগুলো হয়েছে সেগুলো এখানে দেয়া আছে। তুমি অধ্যায় ভিত্তিক ভাবে একাডেমিক ভিডিওগুলো যেমন দেখতে পারো, আবার লাইভ ক্লাসগুলো আবার করে নিতে পারো, যাচাই করে নিতে পারো। অবশ্যই তোমরা যখন লাইভ ক্লাসে আমাদের সামনে থাকো, আমরা চেষ্টা করি পুরো প্রবলেমের যত কভার করে দেওয়া যায়। তোমরা যে কোনো জিনিস বুঝতে চাইলে দ্বিতীয়বার বুঝিয়ে দেই। এই ক্ষেত্রে তোমরা পুরোটাই আর কি একসাথে লাইভ ক্লাসগুলো পাবা আগে করে দেয়া। সেক্ষেত্রে হয়তো তোমরা লাইভ ক্লাসের গ্রুপে তোমাদের প্রশ্নগুলো জানাতে পারো। আর তোমরা যেই প্রবলেম গুলাই কভার করে থাকো না কেন, এই যে কুইজ আছে, এই কুইজ গুলা তোমরা নিজেরা নিজেদের টেস্ট নিবা। মডেল টেস্ট বলতে এইখানে তোমাদের মডেল টেস্টটা হয়ে যাবে, এবং নিজেরাই যাচাই করে ফেলবা যে তোমার চ্যাপ্টারের অবস্থাটা কেমন। তাহলে এইভাবেই তোমরা এখন থেকে শুরু করে দাও আমাদের যে ওয়েবসাইটটা আছে সেটা সঠিকভাবে ব্যবহার করার। ব্যাস, ইজিলি তোমাদের এসএসসির যে প্রিপারেশনটা আছে ভালোভাবে কভার হয়ে যাবে। তোমাদের সাথে আবার দেখা হবে আশা করি শনিবারে। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো।